মহাকর্ষের উপর ৩টি সূত্র আবিষ্কার করেন। আর তার নাম অনুসারে এই ৩টি সূত্রকে নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়। এখন এই ৩টা সূত্র কি, কি? ১ নাম্বার সূত্র হচ্ছে মহাবিশ্বের যেকোনো ২টি বস্তুকণা একে অপরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর একটি বল দ্বারা আকর্ষণ করে। তাহলে এই কথার অর্থ কি বুঝলাম? এইটা আমরা আগে থেকেও জানি যে পৃথিবীর ২ টা বস্তু ধরলাম যে এইটা হচ্ছে আম, ঠিক আছে? এটাকে আমরা M1 দ্বারা প্রকাশ করি। এটা ধরলাম যে হচ্ছে জাম, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে M2 দ্বারা প্রকাশ করি। তো এই ২ টা বস্তু পরস্পর একটা সংযোগ সরলরেখা বরাবরকে আকর্ষণ করে। তো আকর্ষণ করা মানে কি? একটা নির্দিষ্ট বলেই তো আকর্ষণ করবে, তাই না? তাহলে এখান থেকে ১ নাম্বার সূত্র থেকে আমরা হচ্ছে ধারণা পাই কিসের? বলের। যে পরস্পরকে কি একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে। তো বলের পরিমাণ কত কি এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে কি একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে। ২ নাম্বার সূত্র হচ্ছে যে এই যে আ আমাদের ২ নাম্বার সূত্র কি? ২ নাম্বার সূত্র হচ্ছে ২ টি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকলে, যেমন এই যে আমরা এখানে ২ টা বস্তু অঙ্কন করছি, ঠিক আছে? এবং মধ্যবর্তী দূরত্ব, এই ২ টা মধ্যবর্তী দূরত্ব যদি অপরিবর্তিত থাকে, সাপোজ ধরলাম এটা হচ্ছে কি ২ টারই হচ্ছে 10 মিটার দূরত্ব, ঠিক আছে? মানে এই ২ টা বস্তু আছে, ভর যেকোনো হইতে পারে। এটা আমের ভর ধরলাম যে আমি হচ্ছে ১০ কেজি, ঠিক আছে? যদিও ১০ কেজি আম হয় না, এবং জামের ভর ধরলাম কি 5 কেজি। তো ভর হচ্ছে পরিবর্তন হইতে পারে কিন্তু দূরত্ব হচ্ছে ফিক্সড, ঠিক আছে? সেটাই বলতেছি যে ২ টি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত যদি থাকে, তাহলে এদের আকর্ষণ বলের মান, এই যে আকর্ষণের বলের মানটা কি হবে? এই যে F, আকর্ষণ বলের মান বস্তু কণা ২ টির ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে কার সাথে সমানুপাতিক হবে? ১ নাম্বার হচ্ছে কি আকর্ষণ বলের মান, মানে এই যে F, তাহলে F সমানুপাতিক কি হবে বলেন তো? বস্তু কণা ২ টির ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তু ২ টা, একটা আছে কি M1 আর একটা কি M2। এই যে সমানুপাতিক M1 M2। তাহলে ২ নাম্বার সূত্র থেকে আমরা কি পাইলাম? এই যে ২ নাম্বার সূত্র থেকে পাইলাম F সমানুপাতিক M1 M2, ঠিক আছে? তাহলে ১ নাম্বার সূত্র থেকে আমরা হচ্ছে বলের ধারণা পাইছি। ২ নাম্বার সূত্র থেকে আমরা হচ্ছে বল সমানুপাতিক M1 M2 পাইছি। এখন ৩ নাম্বার বলা হচ্ছে যে ভর যদি স্থির থাকে, আবার এই M1 যে হচ্ছে বস্তুটা, এটার হচ্ছে আমাদের এই M1 বস্তুর ভর এবং হচ্ছে M2 বস্তুর ভর, সাপোজ ধরলাম যে এটাও ৫ কেজি এবং এটাও কি M2 বস্তুর ভরও ৫ কেজি। ভর হচ্ছে স্থির এবং দূরত্ব এবার হচ্ছে যেকোনো কিছু হইতে পারবে, ঠিক আছে? দূরত্ব যদি বাড়ে, সেটা বলছে একটু করি আমরা। ভর স্থির থাকলে এই আকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো বর্গের ব্যস্তানুপাতিক কি? যে একটা হচ্ছে বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। সাপোজ আমরা যদি এখানে দেখি যে ভর একই, ঠিক আছে? ভর একই এই বস্তুর ভর একই। এটা হচ্ছে M1 এবং হচ্ছে এই দূরত্ব হচ্ছে সাপোজ ধরলাম যে এটা হচ্ছে এখন হচ্ছে দূরত্ব হচ্ছে এটা হচ্ছে 10 মিটার, আর এটা হচ্ছে কি M2। এই দুইটার ভর সেম। আবার আরেকটা নিলাম যে ভর সেম M1, দূরত্ব কম, এটা ধরলাম যে হচ্ছে 5 মিটার, ঠিক আছে? 5 মিটার, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা হচ্ছে কি এই বস্তুটার ভর একই, মানে এই বস্তু একই, এই বস্তু কি একই। এই দুইটা বস্তুর ভর একই কিন্তু হচ্ছে কি দূরত্ব, একটা হচ্ছে ৫ মিটার ধরলাম আর একটা হচ্ছে কি ১০ মিটার ধরলাম। তো এখান থেকে সূত্র বলতেছে যে ভর যদি স্থির থাকে, ভর একই, পরিবর্তন হবে না, কিন্তু দূরত্ব বাড়ছে। তো দূরত্ব বাড়লে অবশ্যই কি আকর্ষণ বলটা কমে যাবে। দূরে গেলে আকর্ষণ বলটা কমে যাবে, আবার কাছে আসলে কি আকর্ষণ বল বাড়বে। তার মানে এটা কি হচ্ছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে সূত্রটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখবো যে ভর স্থির থাকলে আকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আকর্ষণ বল বল বলতে F, এবং সমানুপাতিক কি ব্যস্তানুপাতিক বলতে বোঝায় যে ভাগ আর কি, 1/বাই কোনো কিছু, ঠিক আছে? তো এরকম যে 1/বাই বর্গের ব্যস্তানুপাতিক মধ্যবর্তী দূরত্ব থেকে যদি আমরা হচ্ছে ডিস্টেন্স d দ্বারা কল্পনা করি, তাহলে 1/d এর উপর স্কয়ার। তাহলে সম্পর্কটা এরকম হবে আর কি। এটাকে বলা হয় যে এই যে বলের হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কার সাথে? বলের সাথে সম্পর্ক এটা, ঠিক আছে? এটাকে বলা হয় যে কি সমানুপাতিক না কিন্তু এই দূরত্বের সাথে। দূরত্বের বর্গ, এই যে এটা দূরত্ব, এটা বর্গ, এবং 1/বাই এটা মানে কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে? যখন হচ্ছে 1/বাই থাকবে না, তখন সেটা হবে কি সমানুপাতিক। তো আশা করি এটা বুঝতে পারেন এই সম্পর্কগুলো, আপনারা এখন বড় হয়েছেন। তো এই ৩টা আমরা হচ্ছে সূত্র থেকে ৩টা ধারণা পাইছি। প্রথম সূত্র থেকে F এর ধারণা পাইছি, দ্বিতীয় সূত্র থেকে F সমানুপাতিক M1 M2 পাইছি, অর্থাৎ বস্তুদ্বয়ের ভরের গুণফল সমান হবে, এবং তৃতীয় সূত্র থেকে পাইছি কি যে বর্গের দূরত্বের
ব্যস্তানুপাতিক হবে। তো এই তিনটা সূত্র দিয়ে আমরা একটা সূত্র দাঁড় করাইতে হবে, সেটাই হবে কি বিবৃত। তো আমরা বিবৃত দেখি, ব্যাখ্যা যেটা বললাম ওগুলাই ব্যাখ্যা, ঠিক আছে। এতক্ষণ যেগুলা বললাম যে মনে করে দুইটি বস্তু কণার ভর যথাক্রমে m এবং m2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এবং হচ্ছে যদি এদের মধ্যবর্তী পারস্পরিক আকর্ষণ বল F হয়, সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমরা এই যে একটু আগে দেখলাম যে F সমানুপাতিক m1 m2 কিভাবে হবে, 2 নম্বর সূত্র অনুযায়ী, ঠিক আছে। যে ভর এদের হচ্ছে দূরত্ব যদি একই থাকে, ঠিক আছে, দূরত্ব একই থাকে, 2 নম্বর সূত্র ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে। যে এই দূরত্ব কি সেম আছে, সেক্ষেত্রে এফ সমানুপাতিক m1 ইন্টু m2, ঠিক আছে, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক বলটা হবে। এটা আমি একটু আগে বুঝাইছি আপনাদেরকে ডিটেলসই। তো এটা এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। তো এটাকে নাম্বার আমরা 1 নম্বর সূত্র দিয়ে রাখলাম। 2 নম্বর হচ্ছে কি এফ সমানুপাতিক 1/d², যখন কি এম এবং m2 কি ধ্রুবক, কিন্তু হচ্ছে কি এখানে হচ্ছে এই যে ডিস্টেন্সের কি হবে পার্থক্য, মানে এটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু m এবং m2 কি ধ্রুবক, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা পাই, ঠিক আছে। এটাও আমি একটু আগে বুঝাইলাম। এখন এই দুইটা সূত্র থেকে দেখেন তিনি যে এই যে এখানেও এফ আছে, এখানেও এফ আছে। তো আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি, দেখেন যদি আপনাদেরকে বলি এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যে সূত্র দুটিকে যদি সংযুক্ত করি, তো সংযুক্ত করলে কি হয় বলেন তো, এই যে এফ সমানুপাতিক m1 গুণন m2, আবার এফ সমানুপাতিক 1/কি d², তাই না। তো আমরা এটাকে একবারে লিখতে পারি এইভাবে, ঠিক আছে। এটাকে কি একবারে এই আকারে লেখা যায় যে এফ এফ এর এইটা, এখন দুইটাকে আপনি হচ্ছে সমানুপাতিক হিসাবে কল্পনা করেন, ঠিক আছে। সেদের কি হবে, এই যে এফ সমানুপাতিক দিলেন এই যে m1 m2, আবার এই এফ সমানুপাতিক কি এইটা, তার মানে এই এফ সমানুপাতিক দিয়ে এটাও লেখা যাচ্ছে, এটাকেও লেখা যাচ্ছে। তো এটাকে যদি লিখি আমরা 1/d², তো এটাকে আবার আমরা গুণ করে দেই, তাহলে এফ সমানুপাতিক এই 1 এর সাথে m1 m2 গুণ করলে কি হবে, m1 m2 তাহলে কি থাকবে যে d²। তাহলে আমরা পুরো সমীকরণটাকে এভাবে লিখতে পারবো, তাহলে এফ সমানুপাতিক m1 গুণন m2 কি d²। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন এই যে সমানুপাতিক চিহ্নটা যে আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা হচ্ছে কি তুলে দেই, তুলে দিলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যেটাকে আমরা হচ্ছে বলবো কি এখানে জি, যে জি একটি সমানুপাতিক ধ্রুবক যা বস্তুর নির্বিশেষ অভিন্ন হয়। অর্থাৎ আমাদের এতক্ষণ কিন্তু এখানে সম্পর্ক ছিল যে এফ সমানুপাতিক এটা, অর্থাৎ এইটা যদি বাড়ে তাহলে এটাও বাড়বে, এটা যদি কমে তাহলে এটাও কমবে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন এই যে এফ এর মানটা যত হবে, এই এফ এর মান যদি 10 হয়, তাহলে এই পুরা সমীকরণের মান বের করেও কি হবে 10 হবে, ঠিক আছে। তো এর আগে কিন্তু এরকম এটা ছিল না, ঠিক আছে। তো যখনই সমান চিহ্ন আসবে তখনই আমরা বুঝবো যে এক পাশের মান যেটা হবে অপর পাশের মানও কি সেটাই হয় আর কি। তো একে মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবকও বলা হয়। এই যেটাকে মূলত আমাদের এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এই পর্যন্তই, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখবো যে অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তো এটা একটা সহজ প্রশ্ন। তো এই ভিডিওটা যে যেখানে দেখতেছেন এটা হচ্ছে আহ, আপনারা হচ্ছে ডিসক্রিপশনে আমাদের এই যে ভিডিওটা করব আমরা, এটার লিঙ্কটা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর ফিজিক্স 1 বইটির চ্যাপ্টার 4 মহাকর্ষ চ্যাপ্টারের নাম। তো এই মহাকর্ষ চ্যাপ্টার গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্রশ্ন, দেখেন যে অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো আমরা এটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো এখানে কয়েকটা বিষয়ের সাথে আমরা কয়েকটা আমরা যদি বলি যে কয়েকটা কিওয়ার্ড হিসাবে যদি কল্পনা করি, একটা হচ্ছে অভিকর্ষজ, এটার সাথে আপনারা আগে থেকেই পরিচিত। ত্বরণ এই শব্দটার সাথে আপনারা আগে থেকে পরিচিত, মানে এখানকার সবগুলো শব্দের সাথেই পরিচিত। তবে এখানে মেইন ফোকাস হচ্ছে কি অভিকর্ষজ, ত্বরণ এবং কি মহাকর্ষ। তো এই তিনটা বিষয় কি আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা বলেন, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ত্বরণ কাকে বলে, তাহলে আপনারা কি বলবেন, যে বেগ বৃদ্ধির হারকে ভাইয়া ত্বরণ বলে। আর অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ হচ্ছে কি যে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে আকর্ষণ বল সেটাই হচ্ছে কি অভিকর্ষ। তো
তো আহ যদি কোনো একটা বস্তুকে মুক্তভাবে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, এটাকে যদি আমরা পৃথিবী ধরি, তো এই যে এই বস্তুটা এখান থেকে যে পড়বে পৃথিবীতে আসবে, ঠিক আছে, এটা কি আমরা এই বস্তু এবং পৃথিবীর সম্পর্কটাকে বলি অভিকর্ষ। এবং এই যে বস্তু যে আসবে এইটা হবে কি উপরের দিকে থেকে যতটা বেগ নিয়ে পড়বে ও যত নিচের দিকে আসবে তত কিন্তু এর বেগ বৃদ্ধি পাবে। এবং ত্বরণের সংজ্ঞা কি বলে যে বেগ বৃদ্ধির যে হার সেটাই কিন্তু ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝবো, এখন সংজ্ঞাটা আপনারা নিজেদের দিতে পারবেন যে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ঠিক আছে, তো এই বস্তুটা কি অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পৃথিবীর দিকে আসতেছে, এই বেগ বৃদ্ধির হারটা কি অভিকর্ষ ত্বরণ বলা হচ্ছে। ঠিক আছে, এবং একে জি দ্বারা প্রকাশ করা হয়, আর এই অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা, আর শুধু ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা, এ দ্বারা। আপনারা এগুলা 9-10-এ পড়ে আসছেন, জি দ্বারা প্রকাশ করা হয়। এখন মনে করি যে আমরা কিন্তু প্রশ্নের উত্তরে সরাসরি ঢুকে গেছি। যে মনে করি এম ভরের একটি বস্তুকণা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত, এইখানে একটা চিত্র লক্ষ্য করতে পারতেছেন। তো এই চিত্র থেকে আপনারা যদি দেখেন যে এম ভরের একটা বস্তু, আমরা এটাকে ধরলাম যে এটা হচ্ছে একটা পৃথিবী। তো এই পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হচ্ছে কি এম ভরের একটা বস্তু। তো বস্তুকণা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত এবং পৃথিবী একটি গোলাকার বস্তু। আমরা এই যে পৃথিবীটা এখন আমরা হচ্ছে ডিম্বাকার কল্পনা না করে আমরা হচ্ছে কল্পনা করলাম এটা একটা গোলাকার বস্তু। যদি পৃথিবীর ভর এম হয়, এই পৃথিবী পুরো পৃথিবীর ভর যদি বড় এম হয় এবং এই পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুটা আছে এটাকে আমরা ছোট এম দ্বারা প্রকাশ করছি। এবং ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ কি আমরা হচ্ছে এটা একটা যদি বৃত্ত দেখি যে এই বৃত্তের অর্ধেক এটাকে বলা হয় ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ, এটা হচ্ছে সেন্টার। তাহলে এই ব্যাসার্ধকে আমরা হচ্ছে প্রকাশ করছি কি দ্বারা, আর দ্বারা। ঠিক আছে, যদি ব্যাসার্ধ যদি কি হয় আর হয়, এই ব্যাসার্ধটা যদি আর হয়, তবে নিউটনের মহাকর্ষ সূত্র হইতে আমরা পাই। তো নিউটনের মহাকর্ষ সূত্রটা আবার কি, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে এফ ইকুয়াল জি এম বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের আগে থেকে কি জানা থাকতে হবে কিংবা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের আগের পড়া যে নিউটনের মহাকর্ষ সূত্র। আপনারা যদি গুগলেও সার্চ দেন তাহলে এই সমীকরণটা পাবেন। যে তাহলে এটা যদি হয় তাহলে এফ ইকুয়াল আমরা লিখতে পারি যে জি জি ইন্টু বড় হাতের এম, অর্থাৎ পৃথিবীর ভর ছোট হাতের এম মানে বস্তুর ভর, বস্তুটা আর কি। ঠিক আছে, বস্তু কণার ভর এবং হচ্ছে কি আর স্কয়ার মানে কি ব্যাসার্ধের উপর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা এই মুখস্থ থাকতে হবে আমাদের আগে থেকে, এটা জানা থাকতে হবে। এটাকে আমরা সূত্র নাম্বার 1 দিয়ে রাখবো। এখন হচ্ছে আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল এম এ, এটা আপনারা আগে থেকেই জানেন। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে কি এফ ইকুয়াল এম এ, কিন্তু এই গতিটা যদি কি হয় অভিকর্ষের সাথে আমরা তুলনা করি তাহলে এটা কি হয়ে যায় জি হয়ে যায়। তো সেটা আমরা লিখতে পারবো এখন। তাহলে আমরা এই এফটাকে আমরা বলতে পারবো যে অভিকর্ষ বল, যেহেতু আমরা অভিকর্ষ নিয়ে এখানে কথাবার্তা বলতেছি, এবং অভিকর্ষ বল ইকুয়াল আমরা লিখতে পারবো তাহলে বস্তুর ভর মানে এম, এবং অভিকর্ষ ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয় জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি জি, এটাকে লিখতে পারবো এম। তো সেটাই লেখা হয়েছে যে অভিকর্ষ বল অর্থাৎ এফ ইকুয়াল এম জি। আশা করি এই কথাটা আপনাদের বুঝতে কারো অসুবিধা নেই। এখন আমরা এখান থেকে দুইটা জিনিস লক্ষ্য করি যে এফ ইকুয়াল এটা একটা এবং এই এফ ইকুয়াল কি এটা একটা, অর্থাৎ এই এফ তো একই জিনিস তাই না। তাহলে আমরা লিখতেই পারি যে এই যে জি ইন্টু এম এম বড় হাতের এম গুণন ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এইটা ইকুয়াল আমরা লিখতে পারি এম জি। কারণ কি এটাও এফ এটাও কি এফ, অর্থাৎ এফ ইকুয়াল যদি আমরা এফ লিখতে পারি তাহলে এই এফ এর মানটা যদি এটা হয় তাহলে এই এফ এর মানটা কি এখানে আমরা বসাইতে পারবো। এই এফ এর মান যদি আমরা এই এফ এর মান এটা হইলে তাহলে এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন, আপনারা অনেক বড় মানুষ হয়ে গেছেন এখন, এগুলা আছে স্বাভাবিক কথাবার্তা। তাহলে আমরা সেটাই লিখতেছি যে 1 ও 2 হইতে পাই, 1 নাম্বারটা কি এই জায়গাটা এবং 2 নাম্বারটা কি এই জায়গাটা। তাহলে এম জি ইকুয়াল আমরা লিখতে পারবো যে জি এম বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কি আর স্কয়ার। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে এখান থেকে জি এর মানটা বের করব, যেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মান জি। তো জি ইকুয়াল আমরা লিখতে পারবো, এই জি ইকুয়াল লিখতে গেলে কি হবে এই জির সাথে ছোট এমটা কি আছে এখানে গুণ অবস্থায় আছে, তো এমটাকে আমরা যদি এই পাশে পার করে দেই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে জি বড় হাতের এম ছোট হাতের এম জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই এই এটা কিন্তু হচ্ছে আমাদের
ছোট আর না, বড় হাতের আর স্কোয়ার হবে আর কি, আর স্কোয়ার ডিভাইড বাই এই যে এমটা এখানে আসলো। ঠিক আছে, এখন পরের লাইনে আমাদের কি হবে, এই যে এম কাটে যাবে, তাহলে জি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, বড় হাতের জি ছোট হাতের সরি বড় হাতের জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারলাম, মূলত এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, এটাই হলো বহুপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সমীকরণ। ঠিক আছে, যে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠা আমাদেরকে এইটাই করতে বলছিল, আমরা এটা করলাম। তো এই পর্যন্ত আপনারা উত্তর করলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আজকে এই প্রশ্নটা বুঝতে পারছেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আর একটা বড় প্রশ্ন দেখবো, এটা হচ্ছে অবশ্যই অনেক বড় একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমাদের হচ্ছে গ বিভাগে 7 মার্কের জন্য অথবা 6 মার্কের জন্য এসে থাকবে, 7 মার্কের জন্য অথবা অথবা আমাদের হচ্ছে কি 6 মার্কের জন্য এটা আসতে থাকবে আর কি, যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতির সমীকরণ প্রতিষ্ঠা করতে বলবে আর কি প্রশ্নটা। আচ্ছা, আমরা আমরা এখন এই প্রশ্নটা পড়বো। এই যে প্রশ্নটা মোটামুটি একটু বড় আছে। এই প্রশ্নটা আসে, সাথে একটা অঙ্ক আসে 3 মার্কের জন্য। আর হচ্ছে তোমার এটাই দোষ ছিল, মনে নেই নাই। আচ্ছা, আমরা এখন এই প্রশ্নটা পড়বো। হ্যাঁ, প্রশ্নটা কি, যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর গতি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের সাজেশন আছে, দেখে নিবা। পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ, সুড়ঙ্গ দিয়ে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি আলোচনা করো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে মুক্তভাবে একটু বিষয়টা দেখি দেখি আমরা এখানে কি প্রমাণ করতে যাচ্ছি। আমরা এখানে এটাই প্রমাণ করতে যাচ্ছি যে এই হচ্ছে একটা পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবীটা। এই পৃথিবীর মাঝ বরাবর একটা আমরা সুড়ঙ্গ খনন করব। এটা তো কখনো সম্ভব না, তারপরেও তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যে এখানে আমরা একটা সুড়ঙ্গ খনন করব। এই সুড়ঙ্গ দিয়ে একটা বস্তু আমরা ছেড়ে দেবো একটু। তাহলে এই বস্তুর গতিটা কেমন হবে বলতো? কারো কি জানা আছে এই বস্তুর গতিটা কেমন হবে? আমরা যদি সুড়ঙ্গ দিয়ে একটা বস্তু ছেড়ে দেই তাহলে বস্তুর গতিটা কেমন হবে? হ্যাঁ, বস্তুর গতি হবে জানা নাই। সরল ছন্দিত স্পন্দনের মতো। সরল ছন্দিত স্পন্দন, আমরা ব্যাখ্যায় জানতে পারবো বিষয়টা। আমরা প্রশ্ন শুরু করি, এই প্রশ্নটা একটু তাড়াতাড়ি যাই। আচ্ছা, এটা একটু শুধু ইয়াগুলো বলে দিচ্ছি, একটু পড়ে নিবা তোমরা। হ্যাঁ, এটা হচ্ছে যে মনে করি পৃথিবীর কেন্দ্র ও ধরে নিলাম, একটু সুড়ঙ্গ খনন করা হয়েছে। ওই যে একটা সুড়ঙ্গ খনন করা ছিল, ওইটার নাম ধরছে ওরা এ ও বি, একটু সুড়ঙ্গ পথ। কল্পিত এই ঘর্ষণবিহীন সুড়ঙ্গ, এখানে একটা কথা বলছে ঘর্ষণবিহীন, মানে এখানে কোনো প্রকার বাতাসের বাধা, অন্য কোনো প্রকার বলজনিত বাধা কোনো কিছু থাকতে পারবে না। এই সুড়ঙ্গে এম ভরের একটি বস্তু বাধাহীন ভাবে ছেড়ে দেওয়া হলো। এক সময় বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে এসে উপস্থিত হলো। এই পর্যায়ে ও কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের গোলকটি উক্ত বস্তুটিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বল, আচ্ছা আমি একটু চিত্রে যাই, চিত্রে স্যার এটা বোঝা খুব কঠিন, চিত্রে যাই। এই যে চিত্রটা খেয়াল করো, এইটা ছিল আমাদের জন্য পৃথিবী। এই পৃথিবী, এইখানে থেকে আমরা একটা বস্তু কেন্দ্র বরাবর ছেড়ে দিয়েছি। আচ্ছা, বস্তুটা যখন এখানে ছিল তখন তাকে এই পুরো পৃথিবীটাই কিন্তু আকর্ষণ করতেছিল। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এইখানে যদি একটা বস্তু থাকে তাহলে এই পুরো বস্তুটাই কিন্তু ওর সামনে ছোট বস্তুটাকে আকর্ষণ করবে। এই পুরো বস্তুটা মিলেই এটাকে আকর্ষণ করবে। তাহলে বস্তুটা যখন এখানে ছিল তখন তাকে তার সামনে, এই বস্তুটার সামনে যে পুরো একটা পৃথিবী ছিল, এই পুরো পৃথিবীটাকেই, এই পুরো পৃথিবীটাই এই বস্তুটাকে নিজ কেন্দ্রের দিকেই ও বরাবর আকর্ষণ করবে।
কিন্তু আমরা যখন সুড়ঙ্গটা খনন করলাম তখন বস্তুটা এইখান থেকে এইখানে চলে আসছে, এই জায়গাটা চলে আসছে। আচ্ছা, তখন এই এই যে পিছনের অংশগুলো থেকে গেল, সে তো এই বস্তুটা এখান থেকে মাটির এই অংশটা ভেদ করে এখানে আসছে, তাই না? এই যে পিছনের যে অংশটা, এইটা কি আর এই বস্তুকে আকর্ষণ করতে পারবে? আকর্ষণ করতে পারবে না, কারণ আকর্ষণ করবে তো সে কেন্দ্রের দিকে। আর এটা তো এই দিকে চলে গেছে, তার কেন্দ্র তো এদিকে। আকর্ষণ সবসময় কেন্দ্রের দিকে হবে, বস্তুকে কেন্দ্রের দিকে টানবে। তাহলে বস্তুটা এখানে আছে, এই বস্তুটাকে কেন্দ্রের দিকে টানবে, এইখানে শুধু আকর্ষণ বল কাজ করবে। আর এই যে অংশটা সে ভেদ করে চলে আসলো, এই অংশটার আর কোনো বল ক্রিয়াশীল থাকবে না। তাহলে এখানে এটাই বলছে যে বস্তুটা এখানে ছিল, তাকে আমরা ছেড়ে দিলাম, সে এখানে পি বিন্দুতে পৌঁছলো। এখন এই বস্তুটাকে শুধু এই যে ছোট একটা ব্যাসার্ধের আর একটা কল্পিত গোলক পাওয়া গেল, শুধুমাত্র এই গোলকটাই এই বস্তুটাকে আকর্ষণ করতে পারবে। আর পৃথিবীর যে অংশটা ভেদ করে আসছে সেটার আর আকর্ষণ বল এখানে ক্রিয়াশীল থাকবে না। তাহলে আমার এতটুকু কথা কি বোঝা গেছে? বলো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা এই যে ছোট্ট ব্যাসার্ধটা যেটা ভেদ করে আসার পর যতটুকু আর অবশিষ্ট আছে, যতটুকু ভেদ করতে পারেনি, এটার ব্যাসার্ধটাকে এক্স ধরে নিয়েছি। কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্বটাকে, এটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে আমরা এখন এই যে চিত্র অনুসারে আমাদের উপরে ক্যালকুলেশন গুলো করব। উপরে ক্যালকুলেশন গুলো কি বললো এখন? মহাকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা ভাইয়া চিত্রটা আরেকবার দেখান তো। চিত্রটা আরেকবার দেখাবো। জি জি। দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের চিত্র। এই হচ্ছে আমাদের চিত্র। এইটা একটা পৃথিবী ছিল, এই পৃথিবীর কেন্দ্র বরাবর আমরা একটা সুড়ঙ্গ খনন করছি। এই যে এইটা হচ্ছে সুড়ঙ্গ, এটা হচ্ছে সেই সুড়ঙ্গ। মানে মাটিগুলো সব কাটে কেটে একদম ফাঁকা করে ফেলছি, আর কোনো কিছু নাই এখানে। এটা হচ্ছে সুড়ঙ্গ। আমরা যখন এখানে একটা বস্তুকে, এইখানে ছিল বস্তু কণাটা, তখন এই বস্তুর সামনে কিন্তু পুরো পৃথিবীটাই ছিল। এই বস্তুকে সম্পূর্ণ পৃথিবীটাকে আকর্ষণ করবে। এই পৃথিবীর ভর, মহাকর্ষ বল মূলত যেটা কি, ভর আকর্ষণ করে। তাহলে এই বস্তুটার সামনে যে পৃথিবীটা ছিল, এই পুরো পৃথিবীটাই এই বস্তুটাকে আকর্ষণ করবে। কিন্তু সুড়ঙ্গ দিয়ে আমরা যখন বস্তুটাকে ছেড়ে দিলাম, তখন যতটুকু অংশ ভেদ করে আসছে, এই যে অংশটা ভেদ করে আসার পর এই দিকের অংশটা আর আকর্ষণ করতে পারবে না, কারণ এদিকে তো পৃথিবীর কেন্দ্র নাই। আকর্ষণ বলতে হচ্ছে কেন্দ্রমুখী, তাই না? পৃথিবীকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এইটা যখন ভেদ করে আসলো, তখন এই অংশটা যেটা ভেদ করে গেছে সেটার কোনো আকর্ষণ বল থাকবে না। শুধুমাত্র এই যে এতটুকু অংশের আকর্ষণ বল থাকবে। মাঝখানে যে ছোট একটা যতটুকু অংশ সে এখনো অতিক্রম করে নাই, সেই অংশটা তাকে আকর্ষণ করতে পারবে। তাহলে এই ছোট যে বৃত্তটা আমাদের কাছে, এটার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি এক্স। পৃথিবীর কেন্দ্র থেকে এইটার দূরত্ব, পরিধির দূরত্ব, এইটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এই হচ্ছে আমাদের চিত্র। এখন কি চিত্র বোঝা গেল? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন এই চিত্র দেখে আমাদের এটা হিসাব করবো। আমরা বলের মানটা কিভাবে হিসাব করতেছিলাম? আগের সূত্র অনুসারে এফ ইকুয়াল জি এম এম বাই আর স্কোয়ার। আমরা যেহেতু জানি যে যেটা এক্স ব্যাসার্ধের ছোট বৃত্ত শুধু সেটাই আকর্ষণ করতে পারবে, এই জন্য আমরা আকর্ষণ বলটা শুধুমাত্র এক্স ব্যাসার্ধের যে বৃত্ত সেটার সাপেক্ষে নিব। তাহলে এফ ইকুয়াল জি ইন্টু এম। এম মানে হচ্ছে কি, এই যে এখানে একটা এম, এক্স ব্যাসার্ধের গোলকের ভর। এই যে ছোট একটা গোলক মাঝখানে ছিল, এই গোলকের ভর, এইটা হচ্ছে এই ভর, এক্স ব্যাসার্ধের গোলকের ভর। আর একটা হচ্ছে বস্তু কণার ভর। এদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? এক্স, এক্স স্কোয়ার। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা এটা পাই। এখন আমরা এখানে খেয়াল করি যে আমরা এখানে ঘনত্বের কনসেপ্টটা ইউজ করব। এই গোলকের যে ব্যাসার্ধের ভর ছিল, আমরা এরকম একটা সূত্র জানি না যে ঘনত্ব ইকুয়াল ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। এম হচ্ছে ঘনত্ব, হচ্ছে বস্তুর ভর বাই আয়তন, রো ইকুয়াল এম বাই ভি। আমরা যদি এখানে এম, শুধু এম কে নির্ণয় করতে চাই, তাহলে এই ভিটা দিকে সে গুণ হয়ে যায়। এম ইকুয়াল ভি রো হয়, কিন্তু ভি ইন্টু রো, রো ইকুয়াল এম ভি থেকে এম ইকুয়াল ভি রো হয়। এই ব্যাপারটা একটু সাইড নোটে লিখে রাখছি, এটা একটু জানা থাকতে হবে। আমরা এখানে এখানে যে এমটা নির্ণয় করব, এটা কিন্তু ভর ছিল।
এক্স ব্যাসার্ধের গোলকের ভর, এক্স ব্যাসার্ধের গোলকের ভর ছিল। তো এই ভরটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে আয়তন ইন্টু ঘনত্বের মাধ্যমে নির্ণয় করব, কারণ আমরা জানি ভর ইকুয়াল আয়তন গুণন ঘনত্ব। তাহলে এই জি যেটা ছিল সেটা জি থাকলো, আর এইটা হচ্ছে আমাদের সামনে যে ছোট পৃথিবীর ছোট্ট যে বৃত্তটা ছিল, পৃথিবীর ক্ষুদ্র অংশ, সেইটার হচ্ছে আয়তন হচ্ছে এইটা। এটা কিন্তু বৃত্তের আয়তনের সূত্র, 4/3 πr কিউব। এখানে আর বলতে এক্স, আমরা তো ছোট বৃত্তের ব্যাসার্ধ এক্স ধরে নিয়েছিলাম। এটা হচ্ছে ছোট্ট গোলকটার আয়তন ইন্টু রো। এই যে এই রোটা যেহেতু ভি ইন্টু রো হয়, এইটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে রো। আর এখানে এই স্মল এমটা তো আগে থেকেই ছিল, আর নিচের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার। ঠিকঠাক আছে সব। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? বলো। এই যে এই লাইন পর্যন্ত। ভাইয়া নিচে ক্যালকুলেশনটা আরেকবার, এই যে এই রো ক্যালকুলেশন, রোর ওখানে, এইটা এইটা হ্যাঁ ওইটা একটু এটা এটা আরেকবার। আচ্ছা, আমরা জানি যে রো ইকুয়াল এম ভি, তাহলে এম ইকুয়াল কত হবে? ভি ইন্টু রো হবে। হ্যাঁ ভাইয়া। তাহলে এইটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে পৃথিবীর আয়তনের মান, 4/3 πr কিউব। যে কোনো গোলকের আয়তনের সূত্র এটা, গোলকের আয়তন নির্ণয় করতে হয় এই সূত্র দিয়ে, 4/3 πr কিউব। তাহলে আর বলতে আমাদের কাছে এক্স, তাহলে এটা হচ্ছে ভি এর মান, ভি ইন্টু রো ছিল তাই না, এম ইকুয়াল ভি ইন্টু রো ছিল, এটা হচ্ছে ভি, রো তো এখানে আছেই, আর এম তো এখানে আগে থেকেই ছিল। তারপর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো এখানে আগে থেকে ছিল, এক্স স্কোয়ারে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। এখন দেখো শুধু এক্স এক্স কাটা যাবে, এখানে দুইটা এক্স আছে, উপরে তিনটা এক্স কিউব না, এটা যদি এক্স কিউব, তাহলে উপরে একটা এক্স থাকবে না, কাটাকাটি হয়ে গেলে নিচে দুইটা চলে গেলে উপরে একটা এক্স থাকে। এটা কাটাকাটি করার পর শুধু উপরে একটা এক্স আছে, আর বাদ বাকি যারা আছে তাদেরকে শুধু লিখে দেওয়া হয়েছে। শুধু এই যে এখানে যে একটা এক্স থাকে এই হচ্ছে সেই এক্সটা, আর বাদ বাকি যারা ছিল তারা সেভাবে সেখানেই আছে, কোনো সমস্যা নেই। এই সমীকরণটা বুঝতে কোনো সমস্যা নেই, এটা একটু দেখলেই হবে। পরে দেখো, পরে কি হলো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে আমরা সূত্রটা পাইলাম, এখানে সবাই কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কারো মান পরিবর্তন হয় না। এই যে এই জায়গাটার মধ্যে এই যে 4 একটা কনস্ট্যান্ট সংখ্যা, এটা কখনো পরিবর্তন হয় না, এটা সবসময় ধ্রুবক। 3 এটাও কনস্ট্যান্ট, পাই এটাও কনস্ট্যান্ট। পৃথিবীর যে ঘনত্ব সেটা কনস্ট্যান্ট না হলেও আমরা এটাকে প্রমাণের সুবিধার্থে পৃথিবীর ঘনত্বটাকে, রোটাকে ধ্রুবক বিবেচনা করেছি, না হলে কিন্তু আমাদের এত সহজে এই প্রমাণগুলো করতে পারবো না। তাহলে জি এর মানও তো সবসময় নির্দিষ্ট, আমরা জানি। আবার বস্তুর ভর এটাও তো নির্দিষ্ট, তাই না? তার মানে এখানে যে এই যে অংশটা এক্স বাদ দিয়ে, এই যে অংশটা, এখানকার সবাই কিন্তু ধ্রুবক। বুঝছো বিষয়টা এখন? শুধুমাত্র এক্স ধ্রুবক না, এক্স পরিবর্তন হতে পারবে, কারণ বস্তুটা এখানে ছিল এক্স। আবার যদি এখানে আর একটু নিচে নেমে আসে তখন কিন্তু এক্স এর মান চেঞ্জ হবে। আবার যদি আর একটু নিচে নেমে আসে মধ্যবর্তী দূরত্বের মান চেঞ্জ হবে। তার মানে এই দূরত্বটা পরিবর্তন হতে পারে, কিন্তু বস্তুর ভরও চেঞ্জ হবে না, জি এর মানও চেঞ্জ হবে না, পৃথিবীর ঘনত্ব চেঞ্জ হবে না, পাই এর মান চেঞ্জ হবে না, 4 চেঞ্জ হবে না, 3ও চেঞ্জ হবে না। তার মানে এইটুকু অংশ হচ্ছে আমাদের জন্য কনস্ট্যান্ট। এই বিষয়টাকে বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী কি করলাম দেখো, আমরা শুধু যেটা কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটাকে একটা কে ধরে নিয়েছি। এখানে প্রশ্ন বলছে কি দেখো, যে 4/3 π ρ mg, এটা পুরোটাই কিন্তু হচ্ছে একটা ধ্রুবক, যেটা আমি একটু বলে আসলাম। সুতরাং বলা যায় যে পৃথিবীর এই আকর্ষণ বল দূরত্বের সমানুপাতিক, কিন্তু এক্স এর সরল অভিমুখ ও বলের অভিমুখ পরস্পর বিপরীতমুখী বলে 1 নং সমীকরণকে পরিবর্তন করে নেগেটিভ চিহ্ন যুক্ত করে লেখা আবশ্যক। আমরা এখানে একটা নেগেটিভ চিহ্ন নিয়ে আসলাম কেন? এখানে একটা নেগেটিভ চিহ্ন যুক্ত করে লেখা আবশ্যক। আবশ্যক হওয়ার কারণ হচ্ছে যে এটা যে পরস্পর বিপরীতমুখী, এটা প্রমাণ করার জন্য। আচ্ছা এখানে খেয়াল করো তো, এখানে যে মাইনাসটা আসলো, এটা কি কোনো গাণিতিক সমীকরণে ক্যালকুলেশন থেকে আসছে? এই মাইনাসটা বলো, এটা কোনো গাণিতিক ক্যালকুলেশন থেকে আসে নাই, এটা একটা যুক্তি থেকে আসছে। কোন যুক্তি থেকে আসছে? এই যুক্তিটা আমি আরেকটু চিত্রে দেখাই। এটা এই যুক্তি থেকে আসছে।
ব্যাসার্ধকে সবসময় কেন্দ্র থেকে বাইরের দিকে চিন্তা করতে হয়, বুঝছো? ব্যাসার্ধকে সবসময় কেন্দ্র থেকে পরিধির দিকে এইভাবে চিন্তা করতে হয়। এটা হচ্ছে ব্যাসার্ধের দিক, কেন্দ্র থেকে শুরু করে পরিধির দিকে। তাহলে এইটা হচ্ছে এক্স এর দিক। এক্স এর দিক কোনটা? কেন্দ্র থেকে শুরু করে এই দিকে। আবার বস্তুটা যে আসতেছে, আকর্ষণ বলটা, সেটা কোন দিকে? সেটা এইদিকে না? বস্তুটা তো এখানে ছিল, পৃথিবীর কেন্দ্র তাকে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলের মানটা এই দিকে, এই বরাবর। আর এক্স এর মান, যেটা আমাদের ব্যাসার্ধের মান, সেটা কোন দিকে ছিল? এই দিকে ছিল। একটা আরেকটার বিপরীতে, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। তাহলে যেটা ছিল আমাদের জন্য আকর্ষণ বলের মান, সেটা পৃথিবীর কেন্দ্র দিকে নিচ বরাবর। আর যেটা ছিল আমাদের ব্যাসার্ধ, সেটা কেন্দ্র থেকে উপরের দিক বরাবর, একজন আরেকজনের বিপরীত। এই জন্য এই মাইনাস চিহ্নটা আসছে এখানে, মাইনাস চিহ্ন যুক্ত করে লিখতে হবে। এই ব্যাপারটা কি বুঝছো, যে মাইনাস চিহ্ন কোথা থেকে আসলো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এইটা অনেক সময় এর আগে একটা অঙ্কে কনফিউশন হয়েছিল তোমাদের, সেটা হচ্ছে যে কোনো একটা মাইনাস, যেটা দিক নির্দেশক মাইনাস, এইটা কিন্তু সমীকরণ থেকে যে ক্যালকুলেশন করে আসতে হবে এমনটা জরুরি নয়। শুধুমাত্র বিপরীত হওয়ার যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা থেকে আসতে পারে, সমস্যা নেই। তাহলে এই মাইনাসটা আমরা, এখানে মাইনাস ছিল না, হঠাৎ করে মাইনাসটা নিয়ে আসছি এই যৌক্তিকতায়। এখানে মাইনাস ছিল না, আমরা এখানে মাইনাস নিয়ে আসছি, এই মাইনাস যুক্ত করে লিখতে হবে। লেখার কারণ হচ্ছে যে একজন আরেকজনের বিপরীত। এটা হচ্ছে এই মাইনাসটা দিক নির্দেশক মাইনাস, এটা সমীকরণের যোগ বিয়োগের যে চিহ্ন, সেই সংক্রান্ত কোনো মাইনাস নয়। এটা সমীকরণ থেকে আসেনি, এটা আসছে যুক্তি থেকে। এই জন্য এ ধরনের যদি মাইনাস কখনো আমাদের সামনে আসে, আমরা এই মাইনাসটা সমীকরণে ক্যালকুলেশন ছাড়াই শুধুমাত্র যুক্তি দিয়েই এখানে দিতে পারবো। আবার যদি কখনো এই মাইনাসটা আমাদের তুলে দেওয়ার দরকার হয় অঙ্কের প্রয়োজনে, তাহলে আমরা সমীকরণের যুক্তি ছাড়াই এই মাইনাসটা তুলে দিতে পারবো। এই মাইনাসটা সমীকরণের নিয়ম ছাড়াই আসতে পারবে, আবার এখান থেকে চলেও যেতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, বুঝছো দিক নির্দেশক মাইনাসের ব্যাপার? কিন্তু শর্ত হচ্ছে যে অবশ্যই মাইনাসটাকে দিক নির্দেশক হতে হবে। এক একদিক যে অন্যটার যে বিপরীত, এই এরকম বিপরীত চিহ্ন নির্দেশক মাইনাস হতে হবে, তাহলেই শুধুমাত্র সেটাকে যুক্তি দিয়ে আনা যাবে, আবার যুক্তি দিয়ে এখান থেকে উঠিয়ে দেওয়া যাবে। এখানে মাইনাসটা আসছে যুক্তি থেকে। তারপর দেখো, তাহলে আমরা যে পুরো যে ধ্রুবকটা ছিল এটাকে কে ধরে নিয়েছি, তাহলে এটাকে যদি, এই পুরোটাকে যদি আমরা কে ধরে নেই, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হবে না? এই যে এফ এর মান, এই পুরোটাকে কে ধরে নিয়েছি, তাহলে কে ইন্টু এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যাঁ বলো, ভাইয়া। এই পর্যন্ত। আচ্ছা, এই সমীকরণটাকে দেখে চেনা চেনা লাগতেছে, কোথায় জন্য দেখে আসছিলাম? এটা হচ্ছে, হ্যাঁ বল ধ্রুবকের। তরল স্প্রিং এর বল ধ্রুবক ছিল, আর হ্যাঁ বল ধ্রুবকের। তরল সন্ধিত স্পন্দকের মূলত হচ্ছে বল ধ্রুবকের সমীকরণ। সরল সন্ধিত স্পন্দন কাকে বলে, এইটা একটু দেখাই দেই। তাহলে সংক্ষেপে আমরা বলি যে, যে বস্তুকণা, যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা টু অ্যান্ড ফ্রো মেনে চলে। টু অ্যান্ড ফ্রো হচ্ছে একটা ইংরেজি ফ্রেজ, এটার মানে হচ্ছে এদিক ওদিক। এটা মানে হচ্ছে কি, এদিক ওদিক। এখানে একটা বস্তু, একটা সরল দিকের কথা চিন্তা করি, এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই সরল দোলকটা এদিকে, একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, এভাবে দোল খাবে না? এদিকে দোল খাইতে থাকবে সরল দোলক, বুঝতে পারছো? গতিটা একবার এদিকে, একবার এদিকে, আর একবার এদিকে যাবে, এই ধরনের গতিকে বলা হয় টু অ্যান্ড ফ্রো। তাহলে যে বস্তু কণাটা টু অ্যান্ড ফ্রো মেনে চলে, সেটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু কণা এদিক ওদিক মেনে চলে, সেটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। তাহলে আমরা যে সমীকরণটা পাইছি এখানে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা কিন্তু সরল ছন্দিত স্পন্দকের সমীকরণ। তার মানে আমরা মোটামুটি যদি একটা ধরে নেই, তাহলে আমরা এটাই বুঝতে পারছি যে, আমি একটু চিত্রটা দেখে আসি যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এই পৃথিবী বরাবর যে বস্তু কণাটাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটার গতি হবে, এই বস্তু কণাটা এইখান থেকে একবার এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, এভাবে সে আসা যাওয়া করতে থাকবে, আসা যাওয়া করতে থাকবে। যেভাবে একটা সরল দোলককে ঝুলিয়ে দিয়ে দোলনার মতো দোল খায়, সেভাবে বস্তুটা সুড়ঙ্গ বরাবর
দোল খেতে থাকবে, সে এদিকে যাবে এদিকে আসবে। তাহলে গতি সম্পর্কে আমরা একটু মোটামুটি ধারণা পাইলাম গতিটা কেমন হবে। এই বিষয়টা এখন শুধু একটু গাণিতিক ভাবে প্রমাণ করব। বোঝা গেছে কি আমার কথা এতটুকু পর্যন্ত, এখান পর্যন্ত? বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে একটু খেয়াল করো, আমরা তাড়াতাড়ি এখন যাবো, এখানে কি ঘটনা ঘটলো এটা তুমি দেখতে বুঝতে পারবা। তাহলে এটা একটা, হ্যাঁ, সরল দোল গতি সম্পন্ন, সরল চলিত গতি সম্পন্ন বস্তুর সমীকরণ। এখন আমরা জানি যে সরল দোলকের ক্ষেত্রে সেটার যে পর্যায়কাল, সে একবার এখান থেকে যাত্রা শুরু করে আবার এদিকে আসবে আবার এদিকে যাবে, এই মধ্যকার সময়, এটা হচ্ছে সময় নির্ণয়ের সূত্র। এটা তোমাদের আগে থেকেই মুখস্থ থাকতে হবে, এটা আগেই সামনের চ্যাপ্টারে প্রতিপাদন করানো একটা সমস্যা, অথবা ইন্টারমিডিয়েট এটা পড়ছো, এটা মুখস্থ থাকতে হবে। পর্যায়কালের সূত্র হচ্ছে 2π ইন্টু √m/k, এটা। তাহলে আমরা এখন t = 2π, শুধু এখানে k এর মানটা একটু আগে নির্ণয় করে আসছি। একটু আগে আমরা একটা জিনিসকে k ধরছিলাম, সেই k এর মানটা এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে 3টা যে ছিল, এই 3টাকে উপরে গিয়ে গুণ করে দিছি, তাহলে এটা 3m হয়ে গেছে। তাহলে এটা 3m হয়ে গেছে। তাহলে এভাবে এটাকে কিভাবে করা যায়, আমি একটু ক্যালকুলেশন দেখা দেই। মনে করি এরকম যদি একটা সংখ্যা থাকে তোমাদের, এখানে ধরো যে 5 আছে, এই যে এখানে 5 আছে, এখানে একটা, এখানে আছে হচ্ছে ধরো যে 4, এখানে আছে 3। এই যে একটা এরকম একটা সমীকরণ, এটাকে যদি আমরা লব আর হরে করতে চাই তাহলে কি করতে হয়, এই নিচে যেটা আছে তাকে গিয়ে উপরে গিয়ে গুণ দিতে হয়, তাহলে কিন্তু এই জিনিসটা সরলীকৃত হয়ে যায়। আমাদের এখানে 3টা ইয়া ছিল, এখন 2টা হয়ে যাবে। এক এক কথায় গুণ উল্টে ভাগ করা, ভাগ উল্টে গুণ করা, এরকম করতাম আমরা। 3টা সংখ্যা থাকলে শেষেরটাকে নিয়ে লবের সাথে গুণ দিতে হয়, তাহলে এই ভাগ, এরা ভাগ সম্পর্কে আছে, তাহলে এর গুণ সম্পর্কে চলে আসে। এই বিষয়টা আশা করি তোমাদের জানা আছে। আমরা এখন এখানে এই কাজই করছি, অন্য কোনো কাজ এখানে করিনি। এখানে অন্য কোনো কাজ করানো হয়নি, শুধুমাত্র দেখো যে এখানে কি করা হলো, এই যে, আচ্ছা, এখানে যে 3টা ছিল, এই 3টাকে এখানে 3টা, একটা রাশি ছিল উপরে, এইটা একটা, নিচে একটা 3, এই 3টাকে আমরা উপরে গুণ দিয়ে দিলাম, তাহলে এটা 3 লাইন থেকে এটা 2 লাইনে চলে আসলো। তাহলে এই লাইন থেকে এই লাইনে কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র এই 3টাকে নিয়ে উপরের m এর সাথে গুণ দেওয়া হয়েছে। এই বিষয়টাকে বুঝতে পারছো যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো? কথা বলো। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই, আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করব। পরের লাইনে কি করলাম, আচ্ছা এখানে খেয়াল করো তো, কে কে কাটাকাটি যায়, 2π, এখানকার যেটা ছিল 4π, আমরা উপরে নিচে একটা করে পাই গুণ করলাম। আগে যে সমীকরণটা ছিল কিছুই করিনি, শুধু লবে একটা পাই গুণ দিছি, হরে একটা পাই গুণ দিছি, হরে একটা দিছি, পাই গুণ দিছি। তাহলে 3m ছিল, কিন্তু এই যে এইখানকার একটা m ছিল আর এইখানকার একটা m ছিল, m কিন্তু কাটাকাটি হয়ে গেছে। এই যে m আর m হরে কাটাকাটি হয়ে গেছে, শুধুমাত্র 3 ছিল, 3-র সাথে একটা পাই গুণ করছি। আবার এখানে যে একটা পাই ছিল, যেহেতু লবে একটা পাই গুণ করছি, হরে একটা পাই গুণ করতে হবে, তাহলে এটা 4π² হয়ে গেছে, এটা 4π² হয়ে গেছে। তাহলে দেখো এতটুকু অংশ বোঝা গেল কিনা, তাহলে π² হয়ে গেলো 4π², রো থাকলো জি থাকলো, আর m তো কাটাকাটি হয়ে গেছে, আর এখানে তো 2π আগে থেকে ছিল, টিও আগে থেকে ছিল। তাহলে এই লাইনে কোনো কিছু করা হয়নি, শুধুমাত্র লবে এবং হরে পাই দ্বারা গুণ করা হয়েছে, লব এবং হরকে পাই দ্বারা গুণ করা হয়েছে, আর m উপরে নিচে কাটাকাটি করা হয়েছে। তাহলে এই লাইন আর এই লাইনে অন্য কোনো কাজ করা হয়নি, সাধারণ ক্যালকুলেশন, পাই গুণ এবং m কাটাকাটি। তাহলে এই লাইন তো বুঝতে পারছো, বলো এই লাইনটা। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো তারপর কি হলো দেখো, আমরা এখন এখানে যে √4π² আছে, এটাকে একটু √টা এখানে প্রয়োগ করে দেবো। আচ্ছা, √4π² কে যদি আমরা রুট প্রয়োগ করে দেই, তাহলে √4টা হয়ে যাবে 2, আর π² হয়ে যাবে শুধু পাই, কারণ স্কোয়ারের রুট কাটা যাবে। তাহলে আমরা এই যে √1/4π², এটাকে, এটা তো নিচে ছিল তাই না, 1/4π²,
তাহলে এটার মান কি আসছে, √2 আসছে। এখানে একটা আগে থেকে √2 ছিল, এখানে 2 আসছে। তাহলে এই 2 এর নিচে এইখানকার ক্যালকুলেশন করে যে 2 সেটা এখানে গিয়ে বসে গেল। আর বাদ বাকি যারা ছিল ওই যে 3 আর রোজি, ওদের উপর রুটটা রেখে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই যে 4 π² এই জায়গাটার উপর রুটটা প্রয়োগ করে 2 নিয়ে আসা হয়েছে। আর এটা যেহেতু নিচে ছিল তাই না, 1 আকারে ছিল, তার মানে নিচে আছে, এই জন্য এই 2 টাকে নিচে লেখা হয়েছে। তারপরে এই 2 কাটা যায়, 2 কাটা গেলে শুধুমাত্র এই যে এই অংশটা থাকে, এইটা অবশিষ্ট থাকে, এবং সেটাই লেখা হলো। তারপর কি হয়েছে খেয়াল করো, যে আমরা আগে থেকে জানি, একটু আগে প্রমাণ করে আসলাম, অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ বলের মধ্যে এইটা হচ্ছে সম্পর্ক। এই দুইটার মধ্যে সম্পর্ক। সময় আমাদের অনেক কম, একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমাদের কারো বুঝতে হলে, সমস্যা হলে পরে রেকর্ডটা দেখে নিও, এটা খুব সহজ আছে। একবার করে আমি বলে দিচ্ছি, তোমরা একবার করে শুনে নিলেই হবে। তারপর আমরা এখানে কি করলাম, আমরা জানি যে এম এর মান, এখান থেকে আমরা যদি এম এর মান বের করতে চাই, এম কে শুধু পক্ষান্তর করলাম, এম কে পক্ষান্তর করলে বাকিগুলো শুধু পক্ষান্তর করে দিলে এই মানটা চলে আসবে। আবার আমরা জানি এম ইকুয়াল ভি ইন্টু রো, রো ইকুয়াল এমভি থেকে অঙ্কের এই প্রশ্নটা শুরুতেই একটা সম্পর্ক দেওয়া ছিল রো ইকুয়াল এমভি, সেটা অনুসারে এম ইকুয়াল ভি ইন্টু রো বের হয়। তাহলে এটা ছিল ভি এর মান, পৃথিবীর ছোট বৃত্তের যে ব্যাসার্ধ, আমরা এখন পুরো পৃথিবীর সাপেক্ষে বিবেচনা করতেছি, পৃথিবীটার ব্যাসার্ধ ছিল আর, এটা হচ্ছে পৃথিবীর আয়তন, আর এটা হচ্ছে রো। আর তাহলে দুইটাই এম তাই না, এই মানটা হচ্ছে এম এর মান, এই মানটাও কিন্তু এম এর মান, এইটাও এম ইকুয়াল, দেখো এইটাও এম ইকুয়াল, তার মানে দুইটা সমীকরণ সমান ইকুয়াল দিয়ে লেখা যায়। তাহলে এই জিনিসটা ইকুয়াল এই জিনিসটা, কারণ এরা দুজনেই হচ্ছে এম এর মান। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা আমরা যদি লিখে, তাই এখান থেকে আমরা শুধু রো এর মানটা বের করবো, এখান থেকে রো এর মানটা বের করবো। রো এর মান যদি বের করি, তাহলে এই পাশে যারা আছে, রো এর সাথে যারা আছে, তাদেরকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব, তাহলে এই রাশিটা পাওয়া যাবে। এইখানে একটু ক্যালকুলেশনটা বিস্তারিত করে দেওয়া আছে, এইখানে একটু বুঝতে সমস্যা হলে এই জায়গার ক্যালকুলেশনটা দেখে নেব, কোনো সমস্যা নেই। আমরা এখন মূল সূত্র যে পাইছিলাম, সেই সূত্রটা এরকম ছিল যে, এই যে এখানে 3π/0, আমরা একটু আগে যে রো এর মানটা নির্ণয় করলাম, এখানে রো এর মানটা শুধু বসাই দিছি। এখানে যে রোটা ছিল, এই যে জি এর পরে রো ছিল, যে জি এর পরে এই রো এর মানটা এখানে বসানো হলো। তারপর কি করছি, এই থ্রি থ্রি কাটাকাটি গেছে, আবার এই জি কাটাকাটি হয়ে গেছে, কারণ এর উপরে নিচে আছে। তারপর আমরা টি এর মান নির্ণয় করছি, দেখো টি এর মান কি হবে। আবারও আমরা জানি যে এই নিচেরটাকে, যখন তিনটা রাশি থেকে, একটা দুইটা তিনটা রাশি আছে, নিচের রাশিটাকে নিচের রাশিটাকে উপরে গিয়ে গুণ দিতে হয়, উপরে নিয়ে গিয়ে গুণ দিতে হয়। তাহলে উপরে কি ছিল, শুধুমাত্র থ্রি কাটা যাওয়ার পর এখানে শুধু পাই ছিল, পাইটা অবশিষ্ট ছিল। আর এখানে 4π/8টা উপরে চলে গেল, তাহলে এটা 4π² আর হয়ে গেল। আর নিচে জি যেটা ছিল সেটা জি অবশিষ্ট থাকলো। এটা খুব সোজা ক্যালকুলেশন, একটু দেখলে হবে। আবার আমরা এই 4π² এর উপর আমাদের রুটটা প্রয়োগ করে দিছি, তাকে রুটের বাইরে নিয়ে আসছি, সেটা আবার 2π হয়ে গেছে। আর আর জি এর উপর রুটটা রেখে দিছি, টি ইকুয়াল 2π√r/g। তাহলে এটাই হচ্ছে আমাদের দোলনকালের এই সমীকরণ। দোলনকাল তো না আমাদের জন্য আসলে জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সংযুক্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব, আজকে দুটা প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্নটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যকার সম্পর্ক, এইটা আমরা পড়ব। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। কথাও শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, ঠিক আছে। তার আগে হ্যাঁ, আমরা এই দুইটা ব্যাপার একটু দেখে আসি, যে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব, এই ব্যাপার দুইটা একটু কি। এই দুইটা বিষয় জানলে তারপর আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে, ধরে নিলাম এইটা হচ্ছে আমরা যে গ্রহে বসবাস করি, এটা হচ্ছে সেই গ্রহ পৃথিবী। আর পৃথিবী থেকে অসীমে একটা দূরত্ব নিয়েছি আমরা, এই দূরত্বটা ইনফিনিটি, অসীম। আচ্ছা, অসীম থেকে আমরা একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসব, অসীম থেকে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসব। নিয়ে আসার ক্ষেত্রে আমরা যদি কাজ হিসাব করি যে কতটুকু কাজ হলো,
তাহলে কিন্তু মহাকর্ষীয় বিভব পাওয়া যাবে। ঠিক একই কাজ আমরা যদি অসীম থেকে নিয়ে আসার সময় যদি বল হিসাব করি যে কি পরিমাণ বল অনুভব করবে, তাহলে কি আমরা মহাকর্ষীয় প্রাবল্য পাবো। উভয় ক্ষেত্রে একই কাজ করতে হবে, একটা বস্তু অসীম থেকে নিয়ে পৃথিবীর পৃষ্ঠে আনতে হবে, একক ভরের একটা বস্তু। তাহলে এই আনার ক্ষেত্রে আমরা যদি কাজ হিসাব করি তাহলে মহাকর্ষীয় বিভব পাওয়া যাবে, আর যদি বল হিসাব করি তাহলে মহাকর্ষীয় প্রাবল্য পাওয়া যাবে। তাহলে মহাকর্ষীয় বিভব আর প্রাবল্য এটা শর্টকাট ভাবে এভাবে মনে রাখলে সুবিধা হয়। বোঝা গেছে কি মহাকর্ষ বিভব এবং প্রাবল্য দুইটা ব্যাপার কি? বলো, বোঝা গেছে কিনা? ভাইয়া ক্লাসে একটু লেটে জয়েন করছি, তো যদি একটু রিপিট করতেন ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করছি। আমি মূলত বোঝাচ্ছিলাম যে মহাকর্ষীয় বিভব কি জিনিস এবং মহাকর্ষীয় প্রাবল্য কি জিনিস। তাহলে আমরা একটা, আমাদের এটা হচ্ছে পৃথিবী, আমাদের এই পৃথিবীতে আমরা একটা অসীম দূরত্ব থেকে একক ভরের একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসব। তাহলে অসীম দূরত্ব থেকে পৃথিবী একটা একক ভরের বস্তু পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসার পর আমরা যদি কি পরিমাণ কাজ হলো, যদি শুধু কাজ হিসাব করি তাহলে আমরা মহাকর্ষীয় বিভব পাবো। আর অসীম থেকে বস্তুটা পৃথিবীতে পৃষ্ঠে আনার সময় আমরা যদি বলের মান হিসাব করি যে কি পরিমাণ বল অনুভব করবে, তাহলে যে রাশিটা পাবো সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। শর্টকাট মনে রাখতে হবে, কাজ হিসাব করলে মহাকর্ষীয় বিভব পাওয়া যায়, বল হিসাব করলে মহাকর্ষীয় প্রাবল্য পাওয়া যায়। এই দুইটা বিষয় কি বোঝা গেছে, মহাকর্ষীয় বিভব কি আর প্রাবল্য কি? জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের, এই তথ্যটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে যে অসীমে এটা হচ্ছে এই যে, আচ্ছা, অসীমে মহাকর্ষীয় বিভবের মান সর্বাধিক থাকে, অসীমে সর্বাধিক থাকে। অসীম হতে ক্ষেত্রের দিকে বস্তুটা যত এগিয়ে আসতে থাকে তাহলে বিভবের মান ক্রমান্বয়ে কমতে থাকে। এজন্য মহাকর্ষীয় বিভবকে ঋণাত্মক চিহ্ন যুক্ত করে লিখতে হয়। আচ্ছা, অসীমে সবচেয়ে বেশি থাকে কেন মহাকর্ষীয় বিভবের মান? এটার কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের যে বিভবের সূত্র, বিভব শক্তির সূত্রটা ছিল এরকম, ইপি ইকুয়াল mgh, এরকম ছিল, ই পি ইকুয়াল এম জি এইচ। আচ্ছা, এইচ এর মান, দূরত্ব যত বেশি হবে বিভবের মান তত বেশি হয়। একটা বস্তু মাটি থেকে যত উপরে থাকে তার বিভবের সঞ্চিত বিভব শক্তির সংখ্যা পরিমাণ তত বেশি। যদি বস্তুটা মাটি থেকে অল্প দূরত্বে থাকে তাহলে তার বিভব শক্তির মান কম। তাহলে এইটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটা যত বেশি দূরে থাকবে তার বিভব শক্তির মান তত বেশি, কারণ দূরত্ব বেশি। দূরত্বের কারণ এইচ, দূরত্ব এখানে সমানুপাতিক সম্পর্কে আছে। আবার বস্তুটা যখন যত বেশি পৃথিবীর কাছে আসতে থাকবে, যত বেশি পৃথিবীর নিকটে আসতে থাকবে, তার বিভবের মান তত কমতে থাকবে। এই কমতে থাকার কারণে বিভব যেটা আমাদের মহাকর্ষীয় বিভব, এই মহাকর্ষীয় বিভবকে সর্বদা ঋণাত্মক চিহ্ন যুক্ত করে লিখতে হয়, নেগেটিভ চিহ্ন যুক্ত করে লিখতে হয়। তাহলে এই যে আমরা বিভবের সামনে যেটা মহাকর্ষীয় বিভব, সেটার সামনে যে নেগেটিভ চিহ্নটা নিয়ে আসবো, সেই চিহ্নটা কিন্তু আমাদের সমীকরণের ক্যালকুলেশন থেকে মেলানো যাবে না। এটা আমাদের এই যে একটা পদার্থবিজ্ঞানের থিওরিটিক্যাল লজিক, এই লজিক থেকে এই মাইনাসটা আসবে। আমার কথা কি বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ ভাইয়া। আমরা এখন প্রশ্ন শুরু করি, সরাসরি আমাদের প্রশ্ন পড়া শুরু করবো। আমাদের প্রশ্নটা এটা ছিল, এই যে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। মনে করি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে দুটা বিন্দু এ এবং বি খুব ক্ষুদ্র,
dr ব্যবধানে আছে। এই যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব খুব অল্প, dr দূরত্বে এরা অবস্থান করছে। তাহলে এখানে মহাকর্ষীয় প্রাবল্য ই এর চিহ্ন তীর দিয়ে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের দিক দেখানো হয়েছে। এই যে এখানে একটা তীর চিহ্ন আছে শেষে, এই তীর দিয়ে ই এর দিক দেখানো হয়েছে, তার মানে ই এর দিকটা হচ্ছে এই পাশে, এই তীর চিহ্ন অনুসারে। এটা ধরে নিয়ে এখন আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো এক বিন্দু থেকে অন্য এক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই বিন্দুদ্বয়ের মধ্যকার মহাকর্ষীয় বিভব পার্থক্য বলে। একটা বস্তু আমরা বি থেকে এতে নিয়ে আসব, এখানে কতটুকু কাজ সম্পাদিত হবে, এদের মধ্যে যতটুকু বিভব পার্থক্য আছে ঠিক ততটুকু কাজেই সম্পাদিত হবে। আমি এখানে একটা লিখে রেখেছি যে কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পার্থক্যের সমান হবে এখানে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য আছে, বস্তুটা বি থেকে এ তে আনতে ঠিক বিভব পার্থক্যের সমান পরিমাণ কাজ সম্পাদিত হবে। যেহেতু আমরা আগে থেকে জানতাম যে কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের সমান হয়। এটা কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায় ছিল সেখানেও এ ব্যাপারে আলোচনা আছে, তোমরা ইন্টারমিডিয়েটের ব্যাপারটা দেখে আসছো। তাহলে দেখো, হ্যাঁ, মহাকর্ষীয় বিভব পার্থক্য যে পরিমাণ কাজ হবে সেটাই হবে মহাকর্ষীয় বিভব পার্থক্য। আবার বিভব পার্থক্য যেটা হবে সেটাই মূলত কাজ, এক কথায় দুইটা ইকুয়াল, বিভব পার্থক্য আর কাজ দুইটা সমান সমান। এখন আকর্ষণ বলের অভিমুখে সরণ সংঘটিত হলে যেহেতু প্রাবল্যের মান এদিকে, তার মানে তাকে এদিকে টানা হচ্ছে এই পাশে। আকর্ষণের দিকে যদি, যেদিকে পৃথিবী বস্তুটাকে আকর্ষণ করতেছে সেদিকেই যদি বস্তুর সরণ ঘটে, তাহলে নেগেটিভ এবং বিপরীত অভিমুখী হলে পজিটিভ মহাকর্ষীয় বিভব পার্থক্য হয়। পজিটিভ মহাকর্ষীয় বিভব পার্থক্য হয় কারণ একটা বিভব পার্থক্য আমরা আগে থেকে মাইনাস ছিল। আগে আমরা কি দেখতাম যে যদি অভিমুখে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে বস্তু যেদিকে টানছে সেদিকেই যদি, পৃথিবী যেদিকে টানছে সেদিকেই যদি সরণ হয় তাহলে আহ, ধনাত্মক হয়, আর যদি বিপরীত দিকে হয় তাহলে ঋণাত্মক হয়। এক্ষেত্রে ঘটনাটা উল্টো হবে, এখানে যেটা আছে ঘটনাটা উল্টো হবে কারণ আগে থেকে একটা এখানে নেগেটিভ চিহ্ন ছিল, এই জন্য ঘটনাটা ভিন্ন হয়েছে। তাহলে এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? বলো। না ভাইয়া। এখন একক ভরের কোনো বস্তুকে বি বিন্দু থেকে আমরা এ বিন্দু আনতে সম্পাদিত কাজ কতটুকু হবে? ডি ওমেগা ইকুয়াল ইডিআর। ইডিআর আমরা তো কাজের সূত্র থেকে জানতাম যে ডব্লিউ ইকুয়াল এফ এস, তাহলে এটা হচ্ছে ডব্লিউ এর মান, ক্ষুদ্র পরিমাণ কাজ। এখানে এফ বলতে যেটা প্রাবল্য, আমি কিন্তু শুরুতে নোটে দেখিয়ে আসছি যে প্রাবল্য কখন হয়, যখন আমরা বল হিসাব করি। এই যে প্রাবল্যটা কিন্তু বলের সম্পূরক, এটাকে বল এফ এর সম্পূরক বলা যায়। আর এখানে আর যে দূরত্ব এটা এস এর সম্পূরক। তা আমাদের ডব্লিউ ইকুয়াল এফ এস যে আমরা সূত্র পড়েছিলাম এটা কিন্তু সেটাই, এফ এর পরিবর্তে ই, এস এর পরিবর্তে আর। তো সেই সূত্র থেকেই কাজের সেই চিরাচরিত সংজ্ঞা থেকে এটা লেখা যায়। এখন মহাকর্ষীয় বিভবের মাধ্যমে এটাকে যদি প্রকাশ করি আমরা, তাহলে এরকম একটা সমীকরণ পাওয়া যাবে। কারণ আমরা আগে দেখে আসছি, এটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে যে বিভব শক্তির যে পরিবর্তন এইটা কিন্তু কৃত কাজের সমান। এটা আমাদের আগে থেকেই এটা স্বীকার্য হিসেবে ধরে নিতে হবে। এই বিষয়টা অন্য কোথাও আমাদের প্রমাণ করা ছিল, সেই আগের প্রমাণের যে জ্ঞানটুকু সেটা ধার করেই কিন্তু এই অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে দেখো, এই যে এটা হচ্ছে বিভবের পরিবর্তন, ভি এ হচ্ছে এ বিন্দুর বিভব আর ভিবি হচ্ছে বি বিন্দুর বিভব। এদের মধ্যে বিভবের যে পার্থক্য সেটাই তো ডিভি, তাই না? ডি দিয়ে কিন্তু পরিবর্তন বোঝায়, এদের মধ্যে যে পার্থক্য সেটাই তো বিভবের পরিবর্তন। আর বিভবের পরিবর্তন কাজের সমান, এইটা ছিল কাজ, এই কাজের সমান আমরা লিখে নিলাম। তাহলে এইখান পর্যন্ত কার কোনো বুঝতে সমস্যা আছে? মাইনাস ডিবি হলো কেন ওখানে মাইনাস মাইনাস চিহ্নটা? আমি কিন্তু ওই যে নোটে বললাম না, শুরুতে যে নোটটা লিখে রাখছিলাম সেখানে বলছি যে মহাকর্ষীয় বিভব যেটা সেটাকে সবসময় ঋণাত্মক চিহ্ন যুক্ত করে লিখতে হয়। হ্যাঁ, এটা ও, গাণিতিক ক্যালকুলেশন ছাড়াই এখানে এই চিহ্নটা শুধুমাত্র আমাদের যে থিওরিটিক্যাল যুক্তি ছিল
ফিজিক্সের যে যুক্তি, সেই যুক্তি থেকে কিন্তু মাইনাসটা আসছে। আচ্ছা ভাইয়া। মহাকর্ষীয় বিভব হলেই মাইনাস। হ্যাঁ, বলো। মহাকর্ষীয় বিভব হলে ঋণাত্মক চিহ্ন করে মাইনাস মাইনাস যুক্ত করে লেখার একটা নিয়ম প্রচলিত আছে, সব বইয়ে এভাবে লেখা হয়। এটাকে এটাকে চিহ্নের প্রথা বলে, চিহ্নের প্রথা। কোথায় কোন চিহ্ন হবে একটা প্রচলিত নিয়ম আছে। ওরা যদি চাইতো যে মাইনাসটা এভাবে না লিখতে, যারা এই পদ্ধতিগুলো আবিষ্কার করছে, যারা প্রণয়ন করছে, তারা ইচ্ছে করলে এটাকে মাইনাস না ধরে প্লাসও ধরতে পারতো বা নাও ধরতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে যুগ যুগ ধরে সবাই এভাবে করে আসতেছে। চিহ্নের প্রথা অনুসারে মহাকর্ষীয় বিভবকে ঋণাত্মক চিহ্নযুক্ত করে লিখতে হয়। এর কারণ আমি অবশ্য বলেছি, সেটা শুরুতে বলেছি। সেটা হচ্ছে যে আমরা যতই ক্ষেত্রের দিকে আসতে থাকবো বিভবের মান কমতে থাকবে, অসীমে সবচেয়ে বেশি থাকে, যতই কাছে আসবো ততই কমতে থাকবে। এই কমটা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন যুক্ত করে লিখতে হয়। এখানে খেয়াল করো যে এখন এ বিন্দুর বিভব হচ্ছে VA। তারপরে যে ইডিআরটা কিভাবে আসলে যে ডিভির পরে ইডিএফ তো আমরা এখানে পাইলাম, এই যে এখানে পাইছি। যেটা বিভব শক্তির ওটা সেটা কৃতকাজ। এই যে এখানে লিখে রাখছি, কৃতকাজ হচ্ছে বিভব শক্তির পার্থক্যের সমান। এইরকম একটা পদ্ধতি আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়গুলোতে আমাদের পড়ানো ছিল। তাহলে কৃতকাজ ভাই কাজ ওখানে মাইনাস চিহ্নটা ভাইয়া, ওখানে তো মাইনাস চিহ্নটার পরে তো মানে ইউজ করা হয়নি, সেক্ষেত্রে মাইনাস চিহ্ন যদি না দেই ডিভির সামনে তাহলে কি হবে না? হবে, তবে দেওয়াটা ভালো। যদি দাও তাহলে বুঝবে যে না, এই ধারণা এই ব্যাপারটা তোমার জানা আছে, টিচার তোমার ব্যাপারে সুধারণা পোষণ করবে যে ছেলেটা মাইনাস কেন হয় এটা জানে। আর যদি না দাও এরকম ধারণা করতে পারে যে এ আসলে বোঝে নাই যে মাইনাস কেন হয় বা কেন হয় না। দেওয়াটা ভালো হবে, না দিলে অঙ্ক কাটিয়ে দিবে। এখন দেখো, এটা হচ্ছে এ বিন্দুর যে বিভবটা, সেই এ বিন্দুর বিভবটাকে আমরা ভি ধরে নিলাম, আর বি বিন্দুর বিভবটাকে বি ধরে নিলাম। তাহলে বি বিন্দুর বিভবটা কতটুকু হবে? আচ্ছা, এখানে খেয়াল করো যে এইটা হচ্ছে এই বিভবটা সবসময়, এইটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠটা। তাহলে যে যত দূরে আছে তার বিভব তত বেশি। আগে বলছিলাম দূরত্ব যার বেশি তার বিভব বেশি, কারণ এই যে EP=mgh অনুসারে এইচ দূরত্ব যত বেশি হবে তার বিভব তত বেশি হবে। তাহলে এই বি বিন্দুতে কি পরিমাণ বিভব আছে? এই যে এইটুকু আছে, যেটা এর বিভব সেটা আছে, প্লাস এদের মধ্যে যে ডিভি পার্থক্য সেটাও আছে। এই অংশের বিভব প্লাস এই অংশের বিভব দুইটা যোগ করলেই কিন্তু বি বিন্দুর বিভবটা পাওয়া যাবে। এখানে সেই কাজটাই করেছে দেখো। তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে এ বিন্দুর যে বিভবটা আছে সেটার সাথে বিভবের যে পার্থক্যটুকু আছে সেটার যোগ দিতে হবে, সেটা যোগ দিতে হবে। এই পর্যন্ত বুঝলা কিনা বলো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তারপর আমরা এই যে একটা সম্পর্ক আছে -dv=EDR, -dv=EDR, সেক্ষেত্রে আমরা কে রেখে বাকিদেরকে পক্ষান্তর করব। এই সম্পর্কটা থেকে বাকিদেরকে পক্ষান্তর করলে এই সম্পর্কটা পাওয়া যায়। কে রেখে ডিভি আর এর সাথে ডিআর লবে গুণ আকারে ছিল, পক্ষান্তর হওয়ার কারণে সে নিচে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এইটাই মূলত হচ্ছে এই যে সমীকরণটা, এটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে পার্থক্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যকার সম্পর্ক এইটাই। এখন আমরা এটাকে চাইলে ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। আমরা একটা অপারেটর দেখেছিলাম, এই যে ডিডিআর এর পরিবর্তে আমরা এখানে ডেল লিখে দিতে পারি, কারণ এই ডেল বা ন্যাবলা অপারেটর এটা দিয়ে আমরা বুঝেছিলাম যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল জেড জেড এরকম একটা জিনিস বোঝায়। তো আমরা যদি 3 অক্ষের জন্য XYZ অক্ষের জন্য অক্ষে ব্যবস্থায় এটা হিসাব করতে চাই, তাহলে কিন্তু এই ডিডিআর এর পরিবর্তে আমরা ডেল হিসাব করব। তখন এই ডেলের পরিবর্তে আমাদের এক্স অক্ষের জন্য হলে আমরা ডেল ডেল এক্স লিখতে পারবো, ওয়াই এর জন্য হলে ডেল ডেল ওয়াই লিখতে পারবো, জেড অক্ষের জন্য হলে ডেল ডেল জেড লিখতে পারবো। তাহলে এই ডিডিআর এর পরিবর্তে ডেলটা লেখা হলো। তবে একদম ফাইনাল যে আনসারটা, এই ফাইনাল আনসারে এই মাইনাসটা দিতে কখনোই মিস্টেক করা যাবে না। ফাইনাল আনসারে এই মাইনাসটা দিতে হবে। মাঝখানে লিখতে মনে নাই বলে গেছে সমস্যা নেই, কিন্তু ফাইনাল আনসারে এই যে ভেক্টর চিহ্নগুলা
আর প্লাস মাইনাস দিতে হবে। এটা না দিলে কিছু মার্ক কাটবে। মাঝখানে লিখতে ভুলে গেছো, এটা সেটা হয়েছে, ওটা ব্যাপার না, কিন্তু ফাইনাল সমীকরণে দিতে হবে, না হলে কিছু পরিমাণ মার্কস কাটা যাবে। আচ্ছা, এখন এই পুরো প্রশ্নটা সম্পর্কে বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা সামনের অঙ্কে চলে যাব, সামনের যে আমাদের প্রতিপাদন সেটাতে যাব। ভাই যান, পরেরটাতে যান। আচ্ছা, পরেরটাতে গেলাম। আমাদের পরেরটা এই যে, এটা হচ্ছে পরের প্রশ্ন। একটু আমি শুধু এটা একটু জুম করে নিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আনত তল বরাবর এম ভর এবং আর ব্যাসার্ধের একটি নিরেট চোঙ বা সিলিন্ডার স্থির অবস্থা থেকে ঘর্ষণবিহীন ভাবে গড়িয়ে পড়ছে। ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা একটু চিত্র দেখে আসি কি ঘটনা ঘটছে। এই যে, এই হচ্ছে একটা আনত তল। এই যে এটা হচ্ছে একটা হেলানো তল, আনত তল। এই আনত তলে একটা সিলিন্ডার এরকম আছে, এই সিলিন্ডারটা নিচের দিকে গড়িয়ে পড়তেছে। এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমি থেকে সিলিন্ডারটার উচ্চতা এইচ। ধরে নিলাম যে সিলিন্ডার শুরুতে এখানে ছিল, তারপর এখানে সে গড়িয়ে পড়তেছে এভাবে। ঠিক এই জায়গাটাতে যখন সিলিন্ডারটা ভূমি স্পর্শ করবে, ঠিক ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগের রাশিমালা কি হবে? বেগের রাশিমালার এই সূত্রটা আমাদেরকে প্রতিপাদন করতে হবে। আমরা একটু প্রতিপাদনের দিকে চলে যাই, সূত্রে কি বলছে। তাহলে উত্তর দেওয়া আছে যে সিলিন্ডারের ভর হচ্ছে m আর ব্যাসার্ধ r, এবং ধরি সিলিন্ডারটি মাটি থেকে h উচ্চতায় আছে, এবং ধরে নিলাম h উচ্চতায় অবস্থিত। তাহলে h উচ্চতায় সিলিন্ডারটি স্থির অবস্থায় আছে, এটা প্রশ্নে বলে দিছে যে স্থির অবস্থা থেকে আছে বিধায় সমস্ত শক্তি বিভব শক্তি হবে। সিলিন্ডারের মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত আছে সবটাই বিভব শক্তি হবে। কারণ একটা বস্তু যদি এরকম মাটি থেকে উপরে থাকে, একটা বস্তু যদি এরকম, এটা ধরে নাও আমাদের মাটি, মাটি থেকে যে উপরে যদি থাকে, স্থির হয়ে থাকে, তাহলে এর মধ্যে, এই বস্তুটার মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত আছে সবটাই বিভব শক্তি হবে। তারপরে এই বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, স্থির অবস্থা থেকে গতিশীল করা হয়, বিভব শক্তির মান ধীরে ধীরে কমতে থাকবে, বস্তুটার গতিশক্তি বাড়তে থাকবে। তাহলে এখানে এই ঘটনাই ঘটছে। তাহলে সমস্ত শক্তি হবে বিভব শক্তি। বিভব শক্তির সূত্র কি? ইউ ইকুয়াল এম জি এইচ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? বলো। শুধু বর্ণনামূলক কিছু অংশ আছে এখানে। প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে যাই। যে সিলিন্ডারটি গড়িয়ে পড়ার সময় বিভব শক্তি হারাতে থাকে। একদম উচ্চতায় বিভব শক্তি সম্পূর্ণটাই ছিল, সে নিচে গড়িয়ে পড়তে থাকবে,
বিভব শক্তি কমতে থাকবে আর গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। ধরি ভূমি স্পর্শ করার মুহূর্তে নিরেট চোঙটির কৌণিক ও রৈখিক ভরবেগ, আমাদেরকে দুইটা ভরবেগ বের করতে হবে। ঠিক বেগ হবে এটা, বুঝছো? এই যে এখানে ভরটা লিখে রাখছি না, ভরটা কাটে দিবা, এটা রৈখিক বেগ হবে। কৌণিক ও রৈখিক বেগ যথাক্রমে ওমেগা এবং ভি, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ। তাহলে নিরেট চোঙটির কৌণিক গতিশক্তি কত হবে? আবার বলতেছি এই ভরটা কিন্তু হবে না, এটা ভুল ক্রমে চলে আসছে। তাহলে সেটার গতিশক্তি কত হবে? একটু গতিশক্তি হিসাব করি। সেটার কৌণিক গতিশক্তি হবে, কৌণিক গতিশক্তিকে আমরা ইজি ধরে নিয়েছি, ইজি ধরে নিয়েছি। ইজি যদি ধরে নেই, ইজি ইকুয়াল কত হবে? হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার হবে। আর রৈখিক গতিশক্তিটা হবে, এটা আমরা সকলেই জানি, গতিশক্তির যে সমীকরণ হাফ এম ভি স্কয়ার, গতিশক্তির সমীকরণ হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, গতিশক্তি রৈখিক গতিশক্তির সাথে কৌণিক গতিশক্তির যে সম্পর্ক সেইটা অনুসারে যেটা জড়তার ভ্রামক আই, আইটা কিন্তু এম এর সমতুল্য। এমও যেভাবে কাজ করে ভর, জড়তার ভ্রামকটাই কিন্তু ভরের মতোই কাজ করে। আর এটা ছিল রৈখিক বেগের সমীকরণ, এটা হচ্ছে কৌণিক বেগের সমীকরণ। এই যে সমীকরণটা এটা মূলত হাফ এম ভি স্কয়ার সমীকরণই, সেই সমীকরণ থেকে আসছে। কারণ রৈখিকে যেটা এম, কৌণিক বেগের ক্ষেত্রে সেটা আই, রৈখিক বেগের ক্ষেত্রে যেটা ভি, কৌণিক বেগের ক্ষেত্রে সেটা ওমেগা। তাহলে এইটা ছিল কৌণিক বেগ বস্তুটার, সিলিন্ডারটার, আর এটা হচ্ছে রৈখিক বেগ সিলিন্ডারটার। এই পর্যন্ত কার কোনো বুঝতে সমস্যা আছে? বলো, এই অংশ পর্যন্ত কারো কোনো বুঝতে কোনো সমস্যা? ভাইয়া আমার একটা সাউন্ড প্রবলেম হয়েছিল তো প্রথম অংশটুকু বুঝিনি, পরের অংশটুকু বুঝছি। পরের বলতে প্রথম কোনটা? প্রথমে যে কি ওই যে থিওরি নাকি, পরে যে ক্যালকুলেশনটা বুঝছি, এটা লিভ নিয়েছিলাম তো, লিভ নিয়ে এইমাত্র জয়েন করলাম আবার। ও আচ্ছা, তাহলে মূলত সেটার রৈখিক বেগ আর কৌণিক বেগ সেটা বের করা হলো। রৈখিক বেগ হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটা গতিশক্তি, রৈখিক গতিশক্তি। আর হ্যাঁ এটা ভাইয়া হচ্ছে বুঝছি। কৌণিক গতিশক্তি। আচ্ছা, আর একটু এটা ইয়ে করে আসি, এটা মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে। এটা রৈখিক এবং কৌণিক, এটা ভরবেগ না, এটা হবে গতিশক্তি। এটা তোমরা একটা ইয়ে করে নেবা, এই যে এই বিষয়টা, এই যে এটা ভরবেগ না, এটা হচ্ছে রৈখিক এবং কৌণিক গতিশক্তি হবে, বুঝছো? এটা ভরবেগ কাটিয়ে দিয়ে এখানে গতিশক্তি লিখে নিতে হবে। এটা ভরবেগ নয়, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা এখন হিসাব করি। না ভাইয়া ওটা বেগে হবে, যথাক্রমে যে দিচ্ছেন ওখানে ওই যে ওমেগা আর ভি, ওমেগা তো ভি তো রৈখিক বেগ, ও হো হো, আর right. ওটা তো কোন। হ্যাঁ, এই যে ভরটা হবে না, বুঝছো? এই যে ওমেগা এবং ভি, আমরা সেই অনুসারে এই বেগ অনুসারে কিন্তু গতিশক্তি হিসাব করছি। হ্যাঁ, ঠিক বলছো, শুধু এই যে ভর বেগ হবে না, শুধু বেগ হবে, এই ভরটা কাটা যাবে। আচ্ছা, তারপর আমরা সামনের দিকে যাই। তাহলে মোট শক্তি কত হবে সেটার, কারণ বস্তুটার কিন্তু দুই ধরনের গতিশক্তি আছে। একটা হচ্ছে বস্তুটা যে আমাদের গড়াচ্ছে, বস্তুটা কিন্তু দুই ধরনের গতি আছে। সিলিন্ডারটা নিচে গড়িয়ে পড়তেছে, নিচে আসার একটা গতি, প্লাস সিলিন্ডার নিজ অক্ষের উপর গড়িয়ে গড়িয়ে পড়তেছে, দুই প্রকার গতি আছে। একটা সিলিন্ডারটা নিচের দিকে আসতেছে, তার একটা গতিশক্তি আছে। আবার সিলিন্ডার যে নিজ অক্ষের উপর, যেহেতু একটা গোলাকার জিনিস, উপর থেকে নিচে পড়লে গড়াইতে গড়াইতে পড়বে, এভাবে গড়াইতে গড়াইতে পড়বে, সেটার একটা শক্তি আছে। তাহলে দুই প্রকার গতিশক্তি, একটা হচ্ছে কৌণিক গতিশক্তি, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি। সেই মানটা আমরা বের করলাম। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে যতটুকু বিভব শক্তি ছিল একদম, সেটা যখন মাটি স্পর্শ করবে, সিলিন্ডারটা একদম মাটিতে এসে পড়বে, তাহলে সবার উপরে কি ছিল? সব
সমস্ত শক্তিটাই বিভব শক্তি ছিল। আর যখন একদম মাটি স্পর্শ করবে, স্পর্শ করার মুহূর্তে পুরো শক্তিটাই গতি শক্তিতে পরিণত হবে। এখানে বিভব শক্তি হবে 0, গতি শক্তি সর্বোচ্চ। আর উপরে কি হয়, উপরে হচ্ছে যে গতি শক্তি 0 আর বিভব হচ্ছে সম্পূর্ণ শক্তিটা হচ্ছে বিভব শক্তি। এই ব্যাপারগুলো আমার বিশ্বাস তোমরা সবাই জানো। তাহলে আমরা শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে এটা লিখতে পারি, কারণ মোট শক্তি ইকুয়াল একদম যখন ভূমি স্পর্শ করবে সেটার কৌণিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি হিসাব করলে ওই সিলিন্ডারটার ভূমি স্পর্শ করার ঠিক মুহূর্তে মোট শক্তিটা পাওয়া যাবে। 2 নম্বর সমীকরণ পর্যন্ত এটা আমাদের 2 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। কারো কোনো বুঝতে সমস্যা আছে? বলো। সমস্যা থাকলে বলো, না হলে সামনের দিকে যাই। আগান ভাই, সামনের দিকে আগান। তাহলে দেখো যে শক্তি সংরক্ষণ সূত্রে শক্তি যেহেতু সবসময় সংরক্ষিত থাকে, সেই শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি যে ইউ ইকুয়ালি, অর্থাৎ বিভব শক্তি ইকুয়াল গতি শক্তি সমান সমান থাকবে। যে পরিমাণ বিভব শক্তি ছিল ঠিক সে পরিমাণ গতি শক্তি আমরা মাটি স্পর্শ করার পূর্বে পাবো। তাহলে 1, 2, 3 এই 3টা সমীকরণ আমরা ব্যবহার করে পাই এই যে mgh, সেটা ইকুয়াল, যেহেতু ইউ ইকুয়ালি এখানে ইউ এর মানটা বসালাম, ইউ এর মান ছিল 1 নম্বর সমীকরণে এইটা, আর ই এর মান আমরা একটু আগে দেখে আসলাম এটা, শুধু মানগুলো বসাইলাম। মানগুলো বসানোর পর আমরা এখানে শুধু ছোট্ট একটা জিনিস কাজে লাগাবো, সেটা হচ্ছে যে মানগুলো বসাবো শুধু। আমরা জানি, আমরা যে ঘূর্ণন গতিবিদ্যা ছিল সেখানে এই ব্যাপারগুলো পড়ে আসছি, আই ইকুয়াল হাফ এম আর স্কয়ার, এই সূত্র আমাদের জানা, এটা আমাদের মুখস্থ থাকতে, এটা জড়তার ভ্রামক সূত্র। আই ইকুয়াল হাফ এম আর স্কয়ার এবং কৌণিক বেগ ওমেগা ইকুয়াল ভি বাই আর, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল ভি বাই আর। ঠিক আছে, তাহলে আমরা এখন উপরের সমীকরণে আই এর জায়গায় এই মানটা বসিয়ে দেব আর ওমেগার জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে আই এর জায়গায় এই মানগুলো যদি বসাই, 4 নং সমীকরণে আই এবং ওমেগা এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে আই ছিল, আই এর জায়গায় এই মানটা বসাইছি, এখানে ওমেগা স্কোয়ার ছিল, এখানে ওমেগার মানটা স্কোয়ার করে লিখছি, আর এটা তো আগে থেকেই ছিল। এখন দেখো এই 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে গেল, আর এম আর স্কোয়ারই থাকলো, আর এটা ভি স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার হওয়ার কারণে এটা আর স্কোয়ার হয়ে গেল, আর এটা হাফ এম ভি স্কোয়ার আগে থেকে ছিল। তারপরে এই যে এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে যাওয়ার পর কি হলো, যারা অবশিষ্ট থাকলো তাদেরকে আমরা লিখে ফেলি, কারা কারা বাকি থাকে। 1/4 থাকে, আর এখানে এই এম থাকে আর ভি স্কোয়ার থাকে, আর স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেছে, এটা এম ভি স্কোয়ার থাকে, এটা হাফ এম ভি স্কোয়ার থাকে। এখন এইটা এম ভি স্কোয়ার, এইটা এম ভি স্কোয়ার, এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা 3/4 এম ভি স্কোয়ার পাবো। এখানে যে লসাগুটা এখানে দেখানো আছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। 1/4 প্লাস 1/2 এদের যদি আমরা যোগ করি তাহলে 3/4 পাওয়া যায়। তাহলে এখানে 3/4 এম ভি স্কোয়ার পাওয়া গেল। এখান থেকে আমরা যদি ভি স্কোয়ার এর মান নিতে চাই, তাহলে এই এই পাশটাকে আমরা পক্ষান্তর করব। আর এই পক্ষে কিন্তু আগে থেকে এমজিএস ছিল, এই যে শুরু থেকে এমজিএস এখানেও আছে, এখানেও আছে। আমরা যদি বি স্কোয়ার কে বের করতে চাই বাকিদেরকে পক্ষান্তর করতে হবে। এমজিএস এদিকে আগে থেকেই ছিল, আর এই পাশের যে 3 MV স্কোয়ার, এইটা এই 3M, এইটা লবে ছিল সেটা হরে চলে আসলো, আর এইটা হরে ছিল এটা লবে চলে আসলো। পক্ষান্তর করার কারণে এই পরিবর্তনটা হয়েছে, এটা একদম সাধারণ ধরনের পরিবর্তন। তারপর আমরা কি করব, এই যে এম কাটাকাটি করব, এই যে এই এম কাটাকাটি করব, দুইটা যদি কাটাকাটি করি এরা এরা বাকি থাকে, যারা যারা বাকি আছে তাদেরকে লিখলাম। আর যখন আমরা এখান থেকে ভি স্কোয়ার ছিল ভি এর মান বের করব, রুট ওভারটাকে পক্ষান্তর করে এই পাশে দিয়ে দেবো, তাহলে সবার উপর রুট ওভার হয়ে যাবে। অতএব ভূমি স্পর্শ করার পূর্বে এই যে বেগটা ছিল, এটাই হচ্ছে আমাদের যে আমরা রাশিমালাটা নির্ণয় করতে যাচ্ছিলাম। ঠিক ভূমি স্পর্শ করার পূর্বে বস্তুটার বেগের রাশিমালা, বস্তু না সিলিন্ডার, সিলিন্ডার নিরেট, সিলিন্ডারটা কিন্তু নিরেট, বুঝছো, মাঝখানে কোনো ফাঁপা নেই, একদম নিরেট। এই নিরেট সিলিন্ডারটার ভূমি স্পর্শ করার পূর্বে বেগের রাশিমালা এইটা হবে। এখন বলো পুরো প্রশ্ন নিয়ে
আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? জিজ্ঞাসা না থাকলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব।